নমস্কার, ইনভেস্ট বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে আমরা নিয়ে আসি অর্থনীতি সংক্রান্ত জানা অজানা নানা ধরনের বিষয়। আমাদের রোজকার জীবন হোক বা দেশের অর্থনীতির বড় কোনো ঘটনা, অর্থনীতি সম্পর্কে জানলে তা অতীত থেকে বর্তমান এবং ভবিষ্যৎ জানার সহজ পথ হয়ে দাঁড়ায়। আজকের আলোচনার বিষয় হলো ডালডার অজানা কাহিনী। একসময় ঘরে ঘরে ব্যবহার হওয়া এই জিনিস আজ কেন বাজারে দেখাই যায় না, কিভাবে ভেঙে পড়লো এর বিশাল ব্যবসা, আর কেনই বা তা হলো। বুঝতেই পারছেন আজকের ভিডিও হতে চলেছে বেশ ইন্টারেস্টিং, ফলে ডেফিনেটলি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেরি না করে শুরু করা যাক ডালডার কেস স্টাডি। বাজারে রমরমা, ডালডার অভিনব উত্থান। ভারতীয় রান্নাঘরের ইতিহাসে ডালডা একটি অবিস্মরণীয় নাম। এটি কেবল একটি বনস্পতি ঘিয়ের ব্র্যান্ড নয়, বরং এটি একটি যুগান্তকারী পরিবর্তন যা ভারতের কোটি কোটি মানুষের খাদ্যাভ্যাসকে প্রভাবিত করেছিল। ডালডা নামটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে একসময় বনস্পতি ঘিয়ের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হতে শুরু করে এই নামটি। আর আজও মানুষের কিন্তু সেই অভ্যাসে রয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই ডালডার উত্থানের পেছনের গল্পটি শুধু যে একটি বাণিজ্যিক সাফল্যের কাহিনী তা নয়, বরং এটি মার্কেটিং, ইনোভেশন ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার এক চমৎকার উদাহরণ। 20 শতকের শুরুর দিকে ভারতের ঘি ছিল রোজকার খাবারের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ঘি উৎপাদন সম্ভব ছিল না। পাশাপাশি এর দামও বেশি ছিল এবং কোল্ড স্টোরেজের অভাবের কারণে ঘি সংরক্ষণের অসুবিধাও ছিল। সাধারণ মানুষের প্রয়োজন ছিল ঘিয়ের কোনো বিকল্পের। সেই সময় নেদারল্যান্ডসে ডাচ ইউনিলিভার একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসে বনস্পতি। এটি ছিল উদ্ভিজ্জ তেল থেকে তৈরি এক ধরনের হাইড্রোজেনেটেড ফ্যাট, যা দেখতে এবং স্বাদে অনেকটা ঘিয়ের মতো ছিল। 1930-এর দশকে ডাচ ইউনিলিভার ভারতে বনস্পতি ঘি বিক্রি করতে শুরু করে। তবে সমস্যা কিন্তু ছিল, মানুষ শুরুতে এই নতুন পণ্যটি সহজে গ্রহণ করছিল না। এই পরিস্থিতিতে কোম্পানি একটি আইডিয়া নিয়ে আসে। তারা বনস্পতি ঘিয়ের জন্য একটি নতুন ব্র্যান্ড নাম তৈরি করে। ঠিকই ধরেছে, সেই নাম হলো ডালডা। নামটি এসেছে ড্যারা এবং এল অক্ষর থেকে, যেখানে ড্যারা ছিল একটি ডাচ ঘি ব্র্যান্ডের নাম এবং এল ছিল লিভার ব্রাদার্স অর্থাৎ ইউনিলিভারের পূর্বসূরির প্রতীক। এই নতুন নামটি ভারতীয়দের কাছে সহজে উচ্চারণযোগ্য এবং আকর্ষণীয় ছিল। ডালডার ইউনিক মার্কেটিং। ডালডার উত্থানের মূল চাবিকাঠি ছিল তার অসাধারণ মার্কেটিং। কোম্পানি বুঝতে পেরেছিল যে একটি অপরিচিত পণ্যকে জনপ্রিয় করতে হলে শুধু তার কার্যকারিতা দেখালেই হবে না, বরং তার প্রতি মানুষের আস্থা তৈরি করতে হবে। এই লক্ষ্যে তারা বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। প্রথমে নজর দেওয়া হয় প্যাকেজিং এর ব্র্যান্ডিং এ। ডালডা একটি বিশেষ টিনে বিক্রি করা শুরু হয়, যার উপর হলুদ এবং সবুজ রঙের লোগো ছিল। এই প্যাকেজিংটি এতটাই আইকনিক হয়ে ওঠে যে এটি পণ্যের মানের প্রতীক হয়ে দাঁড়ায়। এছাড়া ব্র্যান্ডের স্লোগান ছিল ডালডা, স্বাস্থ্য ও পুষ্টির জন্য। এই স্লোগানটি পণ্যের উপকারী দিক তুলে ধরেছিল। ডালডার বিজ্ঞাপনও ছিল সময়ের থেকে অনেক এগিয়ে। সেই সময় রেডিও, সংবাদপত্র এবং সিনেমার মাধ্যমে তারা ব্যাপক প্রচার চালায়। বিজ্ঞাপনে পরিবারের সুখ, সুস্বাস্থ্য এবং সুস্বাদু খাবারের সঙ্গে ডালডাকে যুক্ত করা হয়। বনস্পতির মান নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ছিল। এই সন্দেহ দূর করার জন্য ডালডা কোম্পানি একটি বড় পদক্ষেপ নেয়। তারা পণ্যের প্রতিটি প্যাকেজে ভিটামিন এ এবং ডি যুক্ত করার কথা ঘোষণা করে। সেই সময় ভিটামিন যুক্ত করা একটি নতুন ধারণা ছিল। এর ফলে ডালডা কেবল একটি সস্তা বিকল্প হিসেবে নয়, বরং একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর পণ্য হিসেবে বিবেচিত হতে থাকে। ডালডার সাফল্যের নেপথ্যে ডিস্ট্রিবিউশন। আজও যে কোনো সফল ব্যবসার পেছনে ডিস্ট্রিবিউশনের বিশেষ গুরুত্ব থাকে। আর সেই ব্যবসা যদি ডালডার মতো এফএমসিজি ক্যাটাগরিতে পড়ে, তাহলে তো কথাই নেই, সঠিক ডিস্ট্রিবিউশনই অর্ধেক কাজ করে দেবে। সেই সময় ভারতের ডালডার অভাবনীয় সাফল্যের পেছনে ট্রাম্প কার্ডই ছিল এই ডিস্ট্রিবিউশন। ডালডা তার জিনিসের বিতরণ নিশ্চিত করতে দারুণ ডিস্ট্রিবিউটর এবং রিটেল বিক্রেতাদের নেটওয়ার্ক গড়ে তোলে। আগে থেকে এইচইউএল এর মতো
একটি বৃহৎ কোম্পানির নিজস্ব সরবরাহ চেন ছিল, যা শহরের বড় বাজার থেকে শুরু করে গ্রামের ছোট মুদি দোকান পর্যন্ত বিস্তৃত ছিল। ডিস্ট্রিবিউটররা অনেক পরিমাণে ডালডার জিনিস কিনে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন, যারা সরাসরি কনজিউমারদের কাছে বিক্রি করতেন। এই স্তর ভিত্তিক ব্যবস্থাটি ডালডার পণ্যকে ভারতীয় প্রতিটি কোণায় পৌঁছে দিতে সাহায্য করে, যা তার প্রতিদ্বন্দ্বী দেশি ঘিয়ের ক্ষেত্রে সম্ভব ছিল না। ডালডা বিভিন্ন আকারের প্যাকেজিং এ পাওয়া যেত, যা বিভিন্ন ধরনের গ্রাহকের চাহিদা পূরণ করত। বড় আকারের স্কোয়ার টিন প্যাকেজিং হোটেল, রেস্টুরেন্ট এবং বড় পরিবারের জন্য উপযুক্ত ছিল। অন্যদিকে ছোট গোলাকার টিনগুলি সাধারণ পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। এই কৌশলটি নিশ্চিত করেছিল যে সব ধরনের কনজিউমাররাই তাদের প্রয়োজন অনুযায়ী ডালডা কিনতে পারছেন। বিক্রি করাও হয়েছিল সহজ। অ্যাজ এ রেজাল্ট, দোকানদাররাও ডালডা বিক্রি করতে আগ্রহী ছিলেন। ডালডার গোল্ডেন পিরিয়ড 1950 থেকে 1970-এর দশক পর্যন্ত ডালডা ছিল ভারতীয় বাজারে একচ্ছত্র অধিপতি। এই সময় ডালডা ব্র্যান্ডের অধীনে বনস্পতি ঘিয়ের বিক্রি আকাশ ছুঁয়েছিল। ডালডা, সব রান্নায় এক ডালডা, এই স্লোগানটি মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। এমনকি নতুন বিয়ের সময়ও অনেক পরিবারে ডালডা উপহার হিসেবে দেওয়া হতো। সাফল্যের চূড়া থেকে ব্যর্থতা, ডালডার পতন। ডালডা একসময় ভারতীয় রান্নাঘরের এক অবিচ্ছেদ্য অংশ ছিল, যা দেশীয় ঘিয়ের একটি সহজলভ্য ও সাশ্রয়ী বিকল্প হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই ব্র্যান্ডটি তার ক্রেতা হারায় এবং শেষ পর্যন্ত প্রায় বাজার থেকে হারিয়ে যায়। ডালডার পতনের কারণগুলি একটি ক্লাসিক কেস স্টাডি হিসেবে বিবেচিত হতে পারে, যা একটি ব্র্যান্ডের সাফল্যের জন্য ধারাবাহিক ইনভেনশন, বাজারের ডিমান্ড এবং চ্যালেঞ্জের মোকাবিলা করার গুরুত্ব তুলে ধরে। 1990-এর দশকের শেষ দিকে এবং 2000-এর দশকের শুরুতে ভারতীয় কনজিউমারদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেতে শুরু করে। বনস্পতি ঘিতে থাকা ট্রান্স ফ্যাট স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর, এই ধারণাটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। হৃদরোগ এবং কোলেস্টেরলের ঝুঁকির সঙ্গে বনস্পতি ঘিয়ের সম্পর্ক নিয়ে বিভিন্ন রিসার্চ প্রকাশিত হয়। ডালডাই নতুন স্বাস্থ্য সচেতনতার ঢেউ মোকাবিলায় ব্যর্থ হয় এবং এর প্রধান প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলো সুযোগের সদ্ব্যবহার করে। এই সময় সানফ্লাওয়ার অয়েল বা অন্যান্য ভোজ্য তেল স্বাস্থ্যকর বিকল্প হিসেবে নিজেদের মার্কেট করতে শুরু করে। আসলে ডালডার পতনের একটি বড় কারণ ছিল কম্পিটিশন। 90-এর দশকে ভারতের ভোজ্য তেলের বাজারে অসংখ্য নতুন ব্র্যান্ড প্রবেশ করে, যারা নিজেদেরকে স্বাস্থ্যকর, হালকা এবং আধুনিক পণ্য হিসেবে তুলে ধরে। সরষের তেল, সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল ইত্যাদি বিভিন্ন ধরনের ভোজ্য তেল ডালডার একচেটিয়া বাজারকে ভেঙে দেয়। এই নতুন ব্র্যান্ডগুলি নিজেদের ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপনে আধুনিক জীবনযাত্রার ধারণা ব্যবহার করে, যেখানে ডালডা তার পুরনো ভাবমূর্তি নিয়েই আটকে ছিল। ডালডা তার পুরনো বনস্পতি ঘি ইমেজ থেকে বেরিয়ে আসতে পারেনি, বরং যখন প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলি তাদের পণ্যের স্বাস্থ্য উপকারিতা নিয়ে জোর দিচ্ছিল, ডালডা তখন তার ঐতিহ্যগত ইমেজ ধরে রেখেছিল, যা আধুনিক কনজিউমারদের কাছে আর আকর্ষণীয় ছিল না। নতুন প্রজন্মের কাছে ডালডা একটি পুরনো দিনের পণ্য হিসেবে বিবেচিত হতে থাকে। বিপণন কৌশল এবং ব্র্যান্ডিং এর আধুনিকতার অভাব ডালডার পতনকে ত্বরান্বিত করে। দুর্ভাগ্যবশত একই সময় ভারতীয়দের রুচি পরিবর্তিত হতে শুরু করে। ভারতীয়রা আরো হালকা এবং স্বাস্থ্যকর বিকল্পের সন্ধান করতে থাকে। বনস্পতি ঘিয়ের ভারী এবং ঘন টেক্সচার আধুনিক রান্নায় কম ব্যবহার হতে থাকে। ফাস্টফুড এবং আধুনিক রেস্তোরাঁতেও হালকা ভোজ্য তেলের ব্যবহার বৃদ্ধি পায়, যা ডালডার বাজারকে আরো ছোট করে দেয়। ডালডার ইতিহাস আসলে এক ব্র্যান্ডের উত্থান, পতন আর আবার ঘুরে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই কেস স্টাডি থেকে সহজেই বোঝা যায় যে একটি ব্র্যান্ডকে সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হয়, পাশাপাশি গ্রাহকদের প্রয়োজন বুঝতে এবং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হয়। এর উত্থান প্রমাণ করে যে সঠিক মার্কেটিং, উদ্ভাবন এবং গ্রাহকদের আস্থা অর্জন একটি ব্র্যান্ডকে কতটা সফল করে তুলতে পারে। আজও বহু ভারতীয়ের কাছে ডালডা নামটি তাদের শৈশবের স্মৃতি, মায়ের হাতের রান্না এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হলো। আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওটি নিজের পরিবার, পরিজন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান। আর এর বাইরে যদি কোনো বিষয় আপনারা চান যা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি, তাও জানাতে পারেন। সেই জন্য অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই। আমরা আবার শীঘ্রই ফিরে আসবো অর্থনীতির জন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।